এই সময় ছাত্রদের মধ্যে বেশ শক্তিশালী দুইটা দল সৃষ্টি হলো। আমি কলকাতায় এসেই খবর পেলাম আমাদের দিল্লি যেতে হবে অল ইন্ডিয়া মুসলিম লীগ সম্মেলনে যোগদান করতে। তোড়জোড় পড়ে গেল, যারা যাবেন নিজের টাকাই যেতে হবে। আনোয়ার সাহেব তার দলবল থেকে কয়েকজনকে নিলেন, টাকাও বোধহয় জোগাড় করলেন। আমি ও ইসলামিয়া কলেজ ইউনিয়নের সেক্রেটারি মীর আশরাফ উদ্দিন ঠিক করলাম আমরাও যাব আমাদের নিজেদের টাকায়। আমাদের পূর্বেই ডেলিগেট করা হয়েছিল। মীর আশরাফ উদ্দিন ওরফে মাখন, বাড়ি ঢাকা জেলার মুন্সিগঞ্জ মহকুমার কাজী কসবা গ্রামে। আমার খালাতো বোনের ছেলে। ওর বাবা মা ছোটবেলায় মারা গেছেন, যথেষ্ট টাকা রেখে গেছেন। ওর বাবা তখনকার দিনে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। শহীদ সাহেবকে বললাম আমরা দিল্লি কনফারেন্সে যোগদান করব। তিনি বললেন খুব ভালো, দেখতে পারবে সমস্ত ভারতবর্ষের মুসলমান নেতাদের। আমরা দুইজন ও আনোয়ার সাহেবের দলের কয়েকজন একই ট্রেনে ভিন্ন ভিন্ন গাড়িতে রওনা করলাম। তাদের সাথে আমাদের মিল নাই। দুই মামুভাগ্নের যা খরচ লাগবে দিল্লিতে তা কোনো মতে বন্দোবস্ত করে নিলাম। টাকার বেশি প্রয়োজন হলে আমি আমার বোনের কাছ থেকে আনতাম, বোন আব্বার কাছ থেকে নিত। আব্বা বলে দিয়েছিলেন তাকে আমার দরকার হলে টাকা দিতে। আব্বা ছাড়াও মায়ের কাছ থেকেও আমি টাকা নিতে পারতাম, আর সময় সময় রেনুও আমাকে কিছু টাকা দিতে পারত। রেনু যা কিছু জোগাড় করত বাড়ি গেলে এবং দরকার হলে আমাকেই দিত, কোনোদিন আপত্তি করে নাই। নিজে মোটেই খরচ করত না, গ্রামের বাড়িতে থাকতো, আমার জন্যই রাখত। হাওড়া থেকে আমরা দিল্লিতে রওনা করলাম। এই প্রথমবার আমি বাংলাদেশের বাইরে রওনা করলাম। দিল্লি দেখার একটা প্রবল আগ্রহ আমার ছিল। ইতিহাসে পড়েছি, বন্ধু বান্ধবদের কাছ থেকে শুনেছি, তাই দিল্লির লালকেল্লা, জামে মসজিদ, কুতুব মিনার ও অন্যান্য ঐতিহাসিক জায়গাগুলি দেখতে হবে। নিজামুদ্দিন আউলিয়ার দরগায় যাব। আমরা দিল্লি পৌঁছালে মুসলিম লীগ স্বেচ্ছাসেবক দল আমাদের পৌঁছে দিল অ্যাংলো অ্যারাবিয়ান কলেজ প্রাঙ্গণে। সেখানে আমাদের জন্য তাঁবু করা হয়েছে। তাঁবুতে আমরা দুইজন ছাড়াও আলিগড়ের একজন ছাত্র এবং আরেকজন বোধহয় এলাহাবাদ বা অন্য কোথাকার হবে। আনোয়ার সাহেবের দলবল অন্য একটা তাঁবুতে রইলেন। বিরাট প্যান্ডেল করা হয়েছে। আমরা ডেলিগেট কার্ড নিয়ে সভায় উপস্থিত হলাম। বাংলাদেশের প্রতিনিধিদের জন্য আলাদা জায়গা রাখা হয়েছে। প্রথম দিন কনফারেন্স হয়ে যাওয়ার পরে মোহাম্মদ আলী জিন্নাকে হাতির পিঠে নিয়ে এক বিরাট শোভাযাত্রা বের হলো। আমরাও সাথে সাথে রইলাম। লোকে লোকারণ্য, রাস্তায় রাস্তায় পানি খাওয়ার বন্দোবস্ত রেখেছে। বোধহয় এই সময় পানি না রাখলে বহু লোক মারা যেত। দিল্লির পুরানা শহর আমরা ঘুরে বিকালে ফিরে এলাম। রাতে আবার কনফারেন্স শুরু হলো। এই সময়কার একজনের কথা আজও আমি ভুলতে পারি না। উর্দুতে 3 ঘন্টা বক্তৃতা করলেন। যেমন গলা তেমনই বলার ভঙ্গি। উর্দু ভালো বুঝতাম না। কলকাতার উর্দু একটু বুঝলেও এ উর্দু বোঝা আমার পক্ষে বেশ কষ্টকর। বক্তৃতা করেছিলেন নবাব ইয়ারজং বাহাদুর। তিনি হায়দ্রাবাদের লোক ছিলেন, স্টেট মুসলিম লীগের সভাপতি ছিলেন। তার বক্তৃতা না বুঝলেও সভা ছেড়ে উঠে আসা কষ্টকর ছিল। শরীর খারাপ হয়ে পড়ে। দিনের বেলায় ভীষণ গরম, রাতে ঠান্ডা। সকালে আর বিছানা থেকে উঠতে পারি না। বুকে, পেটে আর সমস্ত শরীরে বেদনা। 2-3 দিন পায়খানা হয় নাই। অসহ্য যন্ত্রণা আমার শরীরে। দুপুর পর্যন্ত না খেয়ে শুয়েই রইলাম। মাখন আমার কাছেই বসে আছে। ডাক্তার ডাকতে হবে, কাউকেই চিনি না। একজন স্বেচ্ছাসেবককে বলা হলো। তিনি বললেন আবি নেহি, থোড়া বাদ। তাকে আর দেখা গেল না, থোড়া বাদই রয়ে গেল। বিকালের দিকে মাখন খুব ব্যস্ত হয়ে পড়ল। আমারও ভয় হলো, এই বিদেশে কি হবে, টাকা পয়সাও বেশি নাই। মাখন বলল, মামা আমি যাই, ডাক্তার যেখানে পাই নিয়ে আসতে চেষ্টা করি। এভাবে থাকলে তো বিপদ হবে। শহীদ সাহেব কোথায় থাকেন জানি না। অন্যান্য নেতাদের বলেও কোনো ফল হয় নাই। কে কার খবর রাখে? মাখন যখন বাইরে যাচ্ছিল ঠিক এই সময় দেখি হেকিম খলিলুর রহমান আমাকে দেখতে এসেছেন। তিনি জানেন না আমি অসুস্থ। খলিলুর রহমানকে আমরা খলিল ভাই বলতাম।
ছাত্রলীগের বিখ্যাত কর্মী ছিলেন। আলিয়া মাদ্রাসায় পড়তেন এবং ইলিয়ট হোস্টেলে থাকতেন। ইলিয়ট হোস্টেল আর বেকার হোস্টেল পাশাপাশি। আমরা ঠাট্টা করে বলতাম ইডিয়ট হোস্টেল। খলিল ভাই আলিয়া মাদ্রাসা থেকে পাশ করে দিল্লিতে এসেছেন 1 বছর পূর্বে। হাকিম আজমল খাঁ সাহেবের হেকিমি বিদ্যালয়ে হেকিমি শিখবার জন্য। আমার অবস্থা দেখে তিনি বললেন, কি সর্বনাশ, কাউকে খবর দাও নাই? তিনি মাখনকে বললেন, আপনার ডাক্তার ডাকতে হবে না, আমি ডাক্তার নিয়ে আসছি। 8 ঘন্টার মধ্যে খলিল ভাই একজন হেকিম নিয়ে উপস্থিত হলেন। তিনি আমাকে ভালোভাবে পরীক্ষা করে কিছু ওষুধ দিলেন। তাকে খলিল ভাই পূর্বেই আমার রোগের কথা বলেছিলেন। তিনি আমাকে বললেন, ভয় নাই, ওষুধ খাওয়ার পরে 3 বার আপনার পায়খানা হবে, রাতে আর কিছুই খাবেন না, ভোরে এই ওষুধটা খাবেন, বিকালে আপনি ভালো হয়ে যাবেন। তিনি যা বললেন তাই হলো। পরের দিন সুস্থ বোধ করতে লাগলাম। কনফারেন্সও শেষ হয়ে যাবে। খলিল ভাই আমাদের সাথেই 2 দিন থাকবেন, আমাদের দিল্লির সকল কিছু ঘুরে ঘুরে দেখাবেন। এই সময় আর একটা ঘটনা ঘটল। বরিশালের নুরুদ্দিন আহমেদের সাথে আনোয়ার সাহেবের ঝগড়া হয়েছে। নুরুদ্দিন রাগ করে আমাদের কাছে চলে এসেছে। তার টাকা পয়সাও আনোয়ার সাহেবের কাছে, তাকে কিছুই দেয় নাই। একদম খালি হাতে আমার ও মাখনের কাছে এসে হাজির। বলল, না খেয়ে মরে যাব, দরকার হয় হেঁটে কলকাতা যাব, তবু ওর কাছে আর যাব না। এই নুরুদ্দিন সাহেবকেই মাখন ইসলামিয়া কলেজ ইউনিয়নের ইলেকশনে জেনারেল সেক্রেটারি পদে পরাজিত করেছিল। নুরুদ্দিনকে ছাত্ররা ভালোবাসত, কিন্তু সে আনোয়ার সাহেবের দলে ছিল বলে তাকে পরাজিত হতে হয়েছিল। আইএ পড়লেও দলের নেতা আমিই ছিলাম। আমরা এই হোস্টেলে থাকতাম। বললাম, ঠিক আছে, তোমার ওর কাছে যাওয়া লাগবে না, যেভাবে হয় চলে যাবে। যদিও ওর জন্য টিকিট করার টাকা আমাদের কাছে নাই। 3 দিন থাকবো ঠিক হলো। খাবার খরচ বেশি, হোস্টেলে খেতে হয়। 2 দিনের মধ্যেই খলিল ভাইকে নিয়ে দিল্লির লালকেল্লা, দেওয়ানি আম, দেওয়ানি খাস, কুতুব মিনার, নিজামুদ্দিন আউলিয়ার দরগা, নতুন দিল্লি দেখে ফেললাম। কিছু টাকা খরচ হয়ে গেল। হিসাব করে দেখলাম 3 জনের টিকিট করার টাকা আমাদের নাই। 2খানা টিকিট করা যায়, কিন্তু না খেয়ে থাকতে হবে। খলিল ভাই একমাত্র বন্ধু, তবে তিনি তখনও ছাত্র, তার কাছেও টাকা পয়সা নাই। যা হোক, আর দেরি না করে স্টেশনে এসে হাজির হলাম। 3 জনে পরামর্শ করে ঠিক করলাম 1খানা টিকিট করব এবং কোনো সার্ভেন্ট ক্লাসে উঠে পড়ব। ধরা যদি পড়ি, হাওড়ায় একটা বন্দোবস্ত করা যাবে। প্রথম শ্রেণীর প্যাসেঞ্জারদের গাড়ির সাথেই চাকরদের জন্য একটা করে ছোট্ট গাড়ি থাকে। সাহেবদের কাজকর্ম করে এখানেই এসে থাকে চাকররা। দিল্লি যাওয়ার সময় আমরা ইন্টার ক্লাসে যাই। এখন টাকা ফুরিয়ে গেছে, কি করি? 1খানা 3য় শ্রেণীর টিকিট কিনলাম হাওড়া পর্যন্ত, আর 2খানা প্ল্যাটফর্ম টিকিট কিনে স্টেশনের ভিতরে আসলাম। মাখনের চেহারা খুব সুন্দর, দেখলে কেউই বিশ্বাস করবে না চাকর হতে পারে। আমরা শুনলাম খান বাহাদুর আব্দুল মোমেন সাহেব এই বগিতে যাবেন। নুরুদ্দিন খোঁজ এনেছে। ভাবলাম বিপদে পড়লে একটা কিছু করা যাবে। নুরুদ্দিনকে খান বাহাদুর সাহেব চিনতেন, তিনি রেলওয়ে বোর্ডের মেম্বারও ছিলেন। আমরা তার গাড়ির পাশের সার্ভেন্ট ক্লাসে উঠে পড়লাম। মাখনকে বললাম, তুমি উপরে উঠে শুয়ে থাকো, তোমাকে দেখলে ধরা পড়ব। এই সকল গাড়িতে বোধহয় কোনো রেলওয়ে কর্মচারী আসবে না। নুরুদ্দিনকে সামনে দিব যদি কেউ আসে। একবার এক চেকার সাহেব জিজ্ঞাসা করলেন, তোমরা কোন সাহেবের লোক? নুরুদ্দিন ঝট করে উত্তর দিল, মোমেন সাহেব কা। ভদ্রলোক চলে গেলেন। কিছু কিছু ফল ফলাদি নুরুদ্দিন কিনত। আমরা 3 জন খেতাম। ভাত বা রুটি খাবার পয়সা নাই। 3 জনে ভাত খেতে হলে তো 1 পয়সাও থাকবে না। কোনো মতে হাওড়া পৌঁছালাম। এখন উপায় কি? পরামর্শ করে ঠিক হলো, মাখন টিকিট নিয়ে সকলের মালপত্র নিয়ে বের হবে, মালপত্র কোথাও রেখে 3খানা প্ল্যাটফর্ম টিকিট নিয়ে আবার ঢুকবে। আমরা একসাথে বের হয়ে যাব। গাড়ি থামার সাথে সাথে মাখন নেমে গেল। আমরা 2 জন ময়লা জামা কাপড় পরে আছি, দেখলে কেউ
বিশ্বাস করবে না যে আমরা দিল্লি থেকে আসতে পারি। চশমা খুলে লুকিয়ে রেখেছি। মাখন 3খানা প্ল্যাটফর্ম টিকিট নিয়ে ফিরে এসেছে। তখন প্যাসেঞ্জার প্রায়ই চলে গেছে। 2-4 জন আছে যাদের মালপত্র বেশি। তাদের পাশ দিয়ে আমরা 2 জন ঘুরছি। যখন আমাদের প্ল্যাটফর্ম টিকিট দিল, 3 জন একসঙ্গে বেরিয়ে গেলাম। তখন হিসাব করে দেখি আমাদের কাছে 1 টাকার মতো আছে। আমরা বাসে উঠে হাওড়া থেকে বেকার হোস্টেলে ফিরে এলাম। না খেয়ে আমাদের অবস্থা কাহিল হয়ে গেছে। সেই সময় হতে নুরুদ্দিনের সাথে আমাদের বন্ধুত্ব হয়। পরে আমাদের বন্ধুত্বের খেসারত তাকে দিতে হয়েছে। 1958 সালে পাকিস্তানে মার্শাল ল জারি হওয়ার পরে কর্মীদের তাদের দুঃখ কষ্টের কথা অন্য কোনো নেতাদের কাছে বললে কানও দিত না। একমাত্র শহীদ সাহেবই দুঃখ কষ্ট সহানুভূতির সাথে শুনতেন এবং দরকার হলে সাহায্যও করতেন। নুরুদ্দিন পরে অল বেঙ্গল মুসলিম ছাত্রলীগের অস্থায়ী সাধারণ সম্পাদক হয়। আনোয়ার সাহেব যক্ষা রোগে আক্রান্ত হয়ে যাদবপুর হাসপাতালে ভর্তি হন। তার যাবতীয় খরচ শহীদ সাহেব বহন করতেন। 1944 সালে ছাত্রলীগের এক বাৎসরিক সম্মেলন হবে ঠিক হলো। বহুদিন সম্মেলন হয় না। কলকাতায় আমার ব্যক্তিগত জনপ্রিয়তা কিছুটা ছিল। বিশেষ করে ইসলামিয়া কলেজে কেউ আমার বিরুদ্ধে কিছুই করতে সাহস পেত না। আমি সমানভাবে মুসলিম ছাত্রলীগ ও ছাত্রলীগে কাজ করতাম। কলকাতায় সম্মেলন হলে কেউ আমাদের দলের বিরুদ্ধে কথা বলতে পারবে না। যা হোক, শহীদ সাহেব আনোয়ার সাহেবকেও ভালোবাসতেন। আনোয়ার সাহেব অনেকটা সুস্থ হয়েছেন। ঢাকা ছাত্রলীগ ও আমাদের সাথের কেউ আনোয়ার সাহেবকে দেখতে পারত না। একমাত্র শাহ আজিজুর রহমান সাহেবই ঢাকায় আনোয়ার সাহেবের দলে ছিল। শাহ সাহেব চমৎকার বক্তৃতা করতে পারতেন। বগুড়ায় তাকে আমি প্রথম দেখি। আনোয়ার সাহেব কলকাতা ও ঢাকায় কনফারেন্স করতে সাহস না পেয়ে কুষ্টিয়ায় শাহ আজিজুর রহমানের নিজের জেলায় বার্ষিক প্রাদেশিক সম্মেলন ডাকলেন। এই সময় আনোয়ার সাহেব ও নুরুদ্দিনের দলের মধ্যে ভীষণ গোলমাল শুরু হয়ে গেছে। আনোয়ার সাহেব আমার কাছে লোক পাঠালেন এবং অনুরোধ করলেন তার সাথে এক হয়ে কাজ করতে। তিনি আমাকে পদের লোভও দেখালেন। আমি বললাম আমার পদের দরকার নাই, তবে সবার সাথে আলোচনা করা দরকার। নুরুদ্দিন সাহেবের দলও আমার সঙ্গে আলাপ আলোচনা চালায়। এক পক্ষ আমাকে নিতেই হবে, কারণ আমার এমন শক্তি কলকাতা ছাড়া অন্য কোথাও ছিল না যে ইলেকশনে কিছু করতে পারবো। ফজলুল কাদের চৌধুরী সাহেব লেখাপড়া ছেড়ে দিয়ে চট্টগ্রামে চলে গেছেন। জহির সাহেব ছাত্র আন্দোলন নিয়ে মাথা ঘামান না, মুসলিম লীগেরই কাজ করেন। কলকাতায় যে সকল ছাত্রকর্মী ছিল তারা প্রায়ই হাসিম সাহেবের কাছে যাওয়া আসা করে, তার কাছে যে ক্লাস করে। এইভাবে তাদের সাথে আমার বন্ধুত্ব গড়ে উঠেছিল। যে সমস্ত নিঃস্বার্থ কর্মী সে সময় কাজ করত তাদের মধ্যে নুরুদ্দিন, বর্ধমানের খন্দকার নুরুল আলম ও শরফুদ্দিন, সিলেটের মোয়াজ্জেম আহমদ চৌধুরী, খুলনার একরামুল হক, চট্টগ্রামের মাহবুব আলম, নুরুদ্দিনের চাচাতো ভাই এস সালে অন্যতম ছিল। শেষ পর্যন্ত এদের সাথেই আমার মিল হলো, কারণ আমরা সকলেই শহীদ সাহেব ও আবুল হাসিম সাহেবের ভক্ত ছিলাম। আনোয়ার সাহেবের দল হাসিম সাহেবকে দেখতে পারতেন না, কিন্তু শহীদ সাহেবের ভক্ত ছিলেন। শহীদ সাহেব অবস্থা বুঝে আমাদের 2 দলের নেতৃবৃন্দকে ডাকলেন একটা মিটমাট করবার জন্য। শেষ পর্যন্ত মিটমাট হয় নাই। এই সময় শহীদ সাহেবের সাথে আমার কথা কাটাকাটি হয়। তিনি আনোয়ার সাহেবকে একটা পদ দিতে বলেন। আমি বললাম কখনোই হতে পারে না। সে প্রতিষ্ঠানের মধ্যে কোটারি করেছে, ভালো কর্মীদের জায়গা দেয় না, কোনো হিসাব নিকাশও কোনোদিন দাখিল করে না। শহীদ সাহেব আমাকে হঠাৎ বলে বসলেন, হু আর ইউ? ইউ আর নো বডি। আমি বললাম, ইফ আই এম নো বডি দেন হোয়াই ইউ হ্যাভ ইনভাইটেড মি? ইউ হ্যাভ নো রাইট টু ইনসাল্ট মি। আই উইল প্রুভ দ্যাট আই এম সামবডি। থ্যাংক ইউ স্যার, আই উইল নেভার কাম টু ইউ এগেন। একথা বলে চিৎকার করতে করতে বৈঠক ছেড়ে বের হয়ে এলাম। আমার সাথে সাথে নুরুদ্দিন, একরাম, নুরুল আলমও উঠে দাঁড়ালো এবং শহীদ সাহেবের কথার প্রতিবাদ করল। বর্তমান বুলবুল একাডেমির সেক্রেটারি মাহমুদ নুরুল হুদা সাহেব শহীদ সাহেবের খুব ভক্ত ছিলেন। সকল সময় শহীদ সাহেবের কাছে থাকতেন। আমরা তাকে হুদা ভাই বলে ডাকতাম। হুদা ভাইয়ের ব্যবহার ছিল চমৎকার। কারো কোনো বিপদ হলে আর খবর পৌঁছে দিলে যত রাতই হোক না কেন হাজির হতেন। হুদা ভাই ওই সময় উপস্থিত ছিলেন। আমি যখন বিখ্যাত 40 নম্বর থিয়েটার রোড থেকে রাগ হয়ে বের হয়ে আসছিলাম,
শহীদ সাহেব হুদাভাইকে বললেন, ওকে ধরে আনো। রাগে আমার চোখ দিয়ে পানি পড়ছিল। হুদাভাই দৌড়ে এসে আমাকে ধরে ফেললেন। শহীদ সাহেবও দোতলা থেকে আমাকে ডাকছেন ফিরে আসতে। আমাকে হুদাভাই ধরে আনলেন। বন্ধুবান্ধবরা বলল, শহীদ সাহেব ডাকছেন, বেয়াদপি করো না, ফিরে এসো। উপরে এলাম। শহীদ সাহেব বললেন, যাও তোমরা ইলেকশন করো, দেখো নিজেদের মধ্যে গোলমাল করো না। আমাকে আদর করে নিজের ঘরে নিয়ে গেলেন। বললেন, তুমি বোকা, আমি তো আর কাউকেই একথা বলি নাই, তোমাকে বেশি আদর ও স্নেহ করি বলে তোমাকেই বলেছি। আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। তিনি যে সত্যি আমাকে ভালোবাসতেন ও স্নেহ করতেন তার প্রমাণ আমি পেয়েছি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার দিন পর্যন্ত। যখনই তার কথা এই কারাগারে বসে ভাবি, সে কথা আজও মনে পড়ে। দীর্ঘ 20 বছর পরেও একটুও এদিক ওদিক হয় নাই। সেই দিন থেকে আমার জীবনে প্রত্যেকটা দিনই তার স্নেহ পেয়েছি। এই দীর্ঘদিন আমাকে তার কাছ থেকে কেউই ছিনিয়ে নিতে পারে নাই এবং তার স্নেহ থেকে কেউই আমাকে বঞ্চিত করতে পারে নাই। শহীদ সাহেবের বাড়িতে 2 দল বসেও যখন আপোষ হলো না, তখন ইলেকশনে লড়তে হবে। ফজলুল কাদের চৌধুরী সাহেব চট্টগ্রাম জেলা মুসলিম লীগ ছাত্রলীগ কর্মীদের সাহায্য নিয়ে দখল করতে সক্ষম হলেন। খান বাহাদুররা জেলা লীগ কনফারেন্সে পরাজিত হলেন। 1943 সাল থেকে চট্টগ্রামের এই কর্মীদের সাথে আমার বন্ধুত্ব গড়ে ওঠে। আজ পর্যন্ত সে বন্ধুত্ব অটুট আছে। চট্টগ্রামের এম.এ. আজিজ, জহুর আহমদ চৌধুরী, আজিজুর রহমান, ডাক্তার সুলতান আহমেদ, আবুল খায়ের চৌধুরী এবং আরও অনেকে ছাত্রলীগ ও মুসলিম লীগ প্রতিষ্ঠানে নেতৃত্ব দিচ্ছিলেন। অনেকেই ছিটকে পড়েছেন। আজিজ ও জহুর আজও সক্রিয় রাজনীতি করছেন। জহুর শ্রমিক আন্দোলন করেন এবং সিটি আওয়ামী লীগের সভাপতি। এম.এ. আজিজ পাকিস্তান হওয়ার পরে অনেকবার ও অনেকদিন জেলে কষ্ট ভোগ করেছেন। ফজলুল কাদের চৌধুরী সাহেব তখন এদের নেতা ছিলেন, তবে তিনি মুসলিম লীগেই থেকে যান। আজিজ ও জহুর আওয়ামী লীগে চলে আসেন। চৌধুরী সাহেব খুবই স্বার্থপর হয়ে ওঠেন এবং একগুঁয়েমি করতেন। সেজন্য যারা তাকে চট্টগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন, পরে তারা সকলেই তাকে ত্যাগ করেন। চট্টগ্রামে টেলিগ্রাম করলাম কুষ্টিয়ায় ছাত্রলীগের প্রতিনিধি পাঠাতে। লোক পাঠালাম সমস্ত জেলায়। নুরুদ্দিন, একরাম, শরফুদ্দিন, খন্দকার নুরুল আলম, আমি ও আমার সহকর্মীরা রাত দিন কাজ করতে আরম্ভ করলাম। আমাদের অর্থের খুব অভাব, কারণ হাসিম সাহেবের টাকা পয়সা ছিল না। শহীদ সাহেব আমাদের সামান্য সাহায্য করেছিলেন। আমরা নিজেরা চাঁদা তুললাম এবং দলবল নিয়ে কুষ্টিয়া পৌঁছলাম। কিউজে আজমিরি ও হামিদ আলী নামে 2 জন ভালো কর্মী ছিল। আজমিরি ভীষণ রাগী ছিল, কথায় কথায় মারপিট করে ফেলত। শক্তিও ছিল, সাহসও ছিল। আজমিরি হাসিম সাহেবের আত্মীয়। ফরিদপুর কুষ্টিয়ার কাছে। ফরিদপুরে ছাত্রদের 2 ভাগ ছিল, এক ভাগ আমার সাথে আর এক ভাগ মোহন মিয়া সাহেবের সমর্থক। মোহন মিয়া সাহেব আনোয়ার সাহেবকে সমর্থন করতেন। কুষ্টিয়ায় যখন আমরা পৌঁছলাম, তখন দেখা গেল যত কাউন্সিলর এসেছে তার মধ্যে শতকরা 70 জন আমাদের সমর্থক। 2 দলের নেতৃবৃন্দের এক জায়গায় বসা হলো। উদ্দেশ্য আপোষ করা যায় কিনা। বগুড়ার ফজলুল বাড়িকে সভাপতি করে আলোচনা চলল। কথায় কথায় ঝগড়া, তারপর মারামারি হলো। শাহ সাহেব অনেক গুন্ডা জোগাড় করে এনেছিলেন। আমরা বলেছিলাম যদি গুন্ডামি করা হয় তবে কলকাতায় তাকে থাকতে হবে না। শেষ পর্যন্ত আপোষ হলো না। কুমিল্লার ছাত্রলীগ নেতারা আমাদের সাথেই ছিলেন। সকালে শোনা গেল তারা আনোয়ার সাহেবের দলের সাথে মিশে গেছেন, কারণ তাদের 3টা পদ দেয়া হয়েছে। রফিকুল হোসেনকে আমাদের দলই কলকাতা থেকে কাউন্সিলর করে। তিনি আমাদের সকল পরামর্শ সভায়ও যোগদান করতেন। শফিকুল ইসলামও বেকার হোস্টেলে থাকত। আমাদের সাথেই আনোয়ার সাহেবের দলের বিরুদ্ধে কাজ করত। আর আব্দুল হাকিম সাহেব তো আমার ব্যক্তিগত বন্ধু ছিলেন। তখন থেকেই একসাথে কাজ করেছি। সকালবেলা এরা দল ত্যাগ করল। তথাপি আমরা সংখ্যায় অনেক বেশি। কোনো ভয় নাই, আনোয়ার সাহেবের দল পরাজিত হবেই। সিনেমা হলে কাউন্সিল অধিবেশন হবে। জনাব হামুদুর রহমান সাহেব সভাপতির আসন গ্রহণ করবেন। তিনি অ্যাডহক কমিটির সদস্য ছিলেন। অল ইন্ডিয়া মুসলিম ছাত্রলীগ ফেডারেশনের পক্ষ থেকে
তিনি সভাপতিত্ব করবেন, এটা আমাদেরই দাবি ছিল। আমরা যখন হলে ঢুকলাম তখন দেখলাম অনেক বাইরের লোক হলে বসে আছে। আমরা সভাপতির দৃষ্টি আকর্ষণ করলাম। আমাদের পক্ষ থেকে একরামুল হক বৈধতার প্রশ্ন তুলল এবং দাবি করল সকল প্রতিনিধি হল থেকে বের হয়ে যাবে। 2টা গেট খোলা থাকবে, 2 পক্ষ থেকে 2 জন করে 4 জন প্রতিনিধি প্রত্যেকের কার্ড পরীক্ষা করে হলে আসতে দিবে। এই সময় হলের উপরতলার বারান্দায় বাইরের ছাত্ররা অনেক এসেছে, তারা দর্শক। একজন ছাত্র হাফ প্যান্ট পরা চিৎকার করে বলছে, আমি জানি এরা অনেকেই ছাত্র না, বাইরের লোক। শাহ আজিজ দল বড় করবার জন্য এদের এনেছে। পরে খবর নিয়ে জানলাম ছেলেটির নাম কামারুজ্জামান। জনাব হামুদুর রহমান সাহেব আমাদের কথা মানলেন না। তিনি সবার কাজ শুরু করে দিলেন। যেখানে 20 জন ছাত্রকে কোঅপ্ট করা হবে কনফারেন্স শুরু হবার সময়, সেখানে তিনি ভোটে দিয়ে দিলেন। আমরা বাইরের লোকদের বের করে দিতে অনুরোধ করতে থাকলাম। ভীষণ চিৎকার শুরু হলো। আমরা দেখলাম মারপিট হবার সম্ভাবনা আছে। কয়েকজন বসে পরামর্শ করে আমাদের সমর্থকদের নিয়ে সভা ত্যাগ করলাম প্রতিবাদ করে। আমরা ইচ্ছা করলে আর একটা প্রতিষ্ঠান করতে পারতাম। প্রায় সমস্ত জেলায় আমাদের সমর্থক ছিল। তা করব না ঠিক করলাম। তবে কলকাতায় এদের কোনো সভা করতে দেব না। কলকাতা মুসলিম ছাত্রলীগের নামেই আমরা কাজ করে যেতে লাগলাম। অল বেঙ্গল নেতাদের কোনো স্থান ছিল না। 1947 সাল পর্যন্ত আর কোনো ইলেকশন এরা করে নাই। মুসলিম ছাত্রলীগ 2 দলে ভাগ হয়ে গেল। একজন পরিচিত হতো শহীদ সাহেব ও হাসিম সাহেবের দল বলে, আরেক দল পরিচিত হতো খাজা নাজিমুদ্দিন সাহেব এবং মাওলানা আকরাম খাঁ সাহেবের দল বলে। আমরা মাওলানা আকরাম খাঁ সাহেবকে সকলেই শ্রদ্ধা ও ভক্তি করতাম। তার বিরুদ্ধে আমাদের কিছু বলার ছিল না। এই সময় একটা আলোড়নের সৃষ্টি হলো। হাসিম সাহেব শহীদ সাহেবের সাথে পরামর্শ করে মুসলিম লীগের একটা ড্রাফট ম্যানিফেস্টো বের করলেন। মুসলিম লীগ রাজনৈতিক প্রতিষ্ঠান এবং এর রাজনৈতিক দাবিও থাকবে। ভবিষ্যতে পাকিস্তান পেলে অর্থনৈতিক কাঠামো কী হবে তাও থাকতে হবে। জমিদারি প্রথা বিলোপ সহ আরও অনেক কিছু এতে ছিল। ভীষণ হইচই পড়ে গেল। আমরা যুবক, ছাত্র ও প্রগতিবাদীরা এটা নিয়ে ভীষণভাবে প্রোপাগান্ডা শুরু করলাম। পাকিস্তান আমাদের আদায় করতে হবে এবং পাকিস্তান কায়েম হওয়ার পরে অর্থনৈতিক ও রাজনৈতিক কাঠামো কী হবে তার একটা সুস্পষ্ট রূপরেখা থাকা দরকার। হাসিম সাহেব আমাদের নিয়ে ঘন্টার পর ঘন্টা ক্লাস করতেন। ঢাকায় এসে কয়েকদিন থাকতেন এবং কর্মীদের নিয়ে আলোচনা সভা করতেন। কলকাতা লীগ অফিসে তিনি থাকতেন, ঢাকার লীগ অফিসেও তিনি থাকতেন। কর্মীদের সাথে তিনি ব্যক্তিগতভাবে যোগাযোগ রাখতেন। আমি তার সাথে কয়েক জায়গায় সভা করতে গিয়েছি। এই সময়কার একজন ছাত্রনেতার নাম উল্লেখ না করলে অন্যায় হবে, কারণ তিনি কোনো গ্রুপের ছিলেন না এবং অন্যায় সহ্য করতেন না। সত্যবাদী বলে সকলে তাকে শ্রদ্ধা করতেন। নেতাদের সকলেই তাকে স্নেহ করতেন। তার নাম এখন সকলেই জানেন, জনাব আবু সাইদ চৌধুরী, বার অ্যাট ল, এখন ঢাকা হাইকোর্টের জজ সাহেব। তিনি 2 গ্রুপের মধ্যে আপোষ করতে চেষ্টা করতেন। শহীদ সাহেবও চৌধুরী সাহেবের কথার যথেষ্ট দাম দিতেন। জনাব আব্দুল হাকিম এখন হাইকোর্টের জজ হয়েছেন। তিনি টেইলর হোস্টেলের সহসভাপতি ছিলেন, ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিলেন। জজ মকসুমুল হাকিম সাহেব ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন না, বেকার হোস্টেলের প্রিমিয়ার হয়েছিলেন, ভালো ছাত্র ছিলেন, লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকতেন। এই সময় শহীদ নজির আহমেদ নিহত হবার পরে ঢাকার ছাত্রদের নেতৃত্ব দিতেন জনাব শামসুল হক সাহেব, শামসুদ্দিন আহমেদ, নোয়াখালীর আজিজ আহমেদ ও খন্দকার মোস্তাক আহমেদ এবং আরও অনেকে। এরা সকলেই শহীদ সাহেবের ভক্ত ছিলেন। পরে হাসিম সাহেবেরও ভক্ত হন। এরা সকলেই ছাত্র আন্দোলনের সাথে সাথে মুসলিম লীগ সংগঠনকে কোটারির হাত থেকে বাঁচাবার জন্য মুসলিম লীগের কাজে যোগদান করেছিলেন। ঢাকায় প্রাদেশিক লীগের একটা আঞ্চলিক শাখা অফিস হাসিম সাহেব খোলেন 150 নম্বর মোগলটুলিতে। কমিউনিস্ট পার্টির মতো হোল টাইম ওয়ার্কার হিসাবে এরা অনেকেই যোগদান করেন। শামসুল হক সাহেব এই অফিসের ভার নেন। আমরাও কলকাতা অফিসের হোল টাইম ওয়ার্কার হয়ে যাই। যদিও হোস্টেলে আমার রুম থাকতো, তবু আমরা প্রায়ই
লীগ অফিসে কাটাতাম। রাতে একটু লেখাপড়া করতাম। সময় সময় কলেজে পার্সেন্টেজ রাখতাম। পাকিস্তান না আনতে পারলে লেখাপড়া শিখে কি করব? আমাদের অনেকের মধ্যেই এই মনোভাব সৃষ্টি হয়েছিল। কলকাতার আহমেদ আলী পার্কে মুসলিম লীগ কাউন্সিল সভা হবে। তখন দুই পক্ষের মোকাবেলা হবে। আমরা হাসিম সাহেবকে জেনারেল সেক্রেটারি করব এবং ম্যানিফেস্টো পাশ করাবো। অন্য দল হাসিম সাহেবকে সেক্রেটারি হতে দেবে না। নেতাদের মধ্যে অনেকেই শহীদ সাহেবের সমর্থক ছিলেন। তারা শহীদ সাহেবকে সমর্থন করতেন, কিন্তু হাসিম সাহেবকে দেখতে পারতেন না। শেষ পর্যন্ত মৌলানা আকরাম খাঁ সাহেব, শহীদ সাহেব ও খাজা নাজিমুদ্দিন সাহেব বসে একটা প্যানেল ঠিক করলেন। হাসিম সাহেবই সেক্রেটারি থাকবেন, তবে ম্যানিফেস্টো এবার পাশ হবে না। একটা সাব কমিটি করা হবে। তাদের রিপোর্ট নিয়ে আলোচনা করে ম্যানিফেস্টো ঠিক করা হবে। আমার মনে হয় ম্যানিফেস্টো সম্বন্ধে এই সিদ্ধান্তই নেওয়া হয়েছিল। আর কি কি সিদ্ধান্ত হয়েছিল আমার ঠিক মনে নাই। যা হোক, শহীদ সাহেব বললেন, এখন গোলমাল করার সময় নয়, পাকিস্তানের জন্য সংগ্রাম করতে হবে। নিজেদের মধ্যে গোলমাল হলে পাকিস্তান দাবির সংগ্রাম পিছিয়ে যাবে।